বিএনপি এবং জামাত ইসলামী একটা কোয়ালিশনের রাজনীতির দিকে ঝুঁকছে এই জন্য যে বিএনপি বলছে যে তারা নির্বাচনের পরে বিজয়ী হলে তারা জাতীয় সরকার গঠন করবে, অন্য পলিটিক্যাল পার্টির লোকদেরকেও এমপি বানাবে ও মন্ত্রিত্ব দেবে। জামাতও চাচ্ছে যে সব ইসলামী দলের এক বাক্সে ভোট করা যায় কিনা, এই কথাগুলো বলছে। এতে করে অনেক দল তৈরি হচ্ছে যে বিএনপির সঙ্গে কোয়ালিশন করলে আমি হয়তো জাতীয় সরকারে জায়গা পেতে পারি বা পার্লামেন্টে জায়গা পেতে পারি। একই অবস্থা জামাতের ক্ষেত্রেও ঘটছে। এটাও কিন্তু এক ধরনের প্রণোদনা হিসেবে কাজ করছে নতুন দলের। বাংলাদেশে তো অনেকগুলো রাজনৈতিক দল আছে, নিবন্ধিত অনেকগুলো দল, নতুন অনেকগুলো দল আত্মপ্রকাশ করেছে ৩৬শে জুলাই ছাত্র জনতার অবিস্মরণীয় বিজয়ের পরে। তো আপনারা বাংলাদেশ জনতা পার্টি বাংলাদেশ নাম এর আগে সংশোধন করে এটি রাখা হয়েছে। প্রথমে বাংলাদেশ জনতা পার্টি ছিল। তো কোন তাগিদে এই দলটি গঠন করার মানে উৎসাহ পেলেন আপনারা? দেখুন, প্রথমে বলি যে নিবন্ধিত যেসব রাজনৈতিক দল আছে এদের অধিকাংশই নিষ্ক্রিয় এবং তাদের অফিসের ঠিকানাও নেই এবং খুঁজেও পাবেন, নেতাও খুঁজে পাবেন না কারা এরা নেতা। কয়েকটি রাজনৈতিক দল বাদে ইলেকশন কমিশনে আগের সরকারের আমলে যারা আবেদন করেছিল তাদের অধিকাংশই কোনো নিবন্ধন পায়নি। তাদের একটা গ্রুপ এখন নিবন্ধন পাচ্ছে। দ্বিতীয়ত, আগে যাদের নিবন্ধন প্রত্যাখ্যাত হয়েছিল তারা উচ্চ আদালতে গিয়ে মামলা করে নিবন্ধন পাচ্ছে। থার্ড হচ্ছে যারা নতুন আত্মপ্রকাশ করছে। আপনারা হয়তো জানবেন যে প্রতিটি গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে নতুন পলিটিক্যাল পার্টি জন্ম নেয়। যেমন 1975-এর 7ই নভেম্বরের সিপাহী জনতা বিপ্লবের পরে যখন রাজনৈতিক পলিটিক্যাল পার্টিস রেজিস্ট্রেশন অ্যাক্ট জারি হয়, তার অধীনে 70টি দল নিবন্ধন নিয়েছিল ওই আইনের অধীনে। ঠিক এমনিভাবেই আমাদের এই 24-এর ঐতিহাসিক যে গণ অভ্যুত্থান, বিশ্বকাপানো গণ অভ্যুত্থান, এরপরে গণ অভ্যুত্থানের চেতনায় রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো দলের আত্মপ্রকাশ ঘটেছে। এর মধ্যে অধিকাংশ দলই হয়তো তাদের কোনো অফিস নেই, তাদের কোনো রাজনৈতিক ইশতেহারও নেই। আমরা আগে কার্যালয় ঠিক করেছি, ইশতেহার ঠিক করেছি, তারপরে আমরা আত্মপ্রকাশ করেছি। অন্যান্য দলের সঙ্গে এটাই আমাদের পার্থক্য। এবং আমাদের দলের নাম হচ্ছে জনতা পার্টি বাংলাদেশ। আমরা দল গঠনের জন্য বিগত 2 বছর ধরেই বিভিন্নভাবে আমরা মত বিনিময় করে আসছি, আলাপ আলোচনা করে আসছি। তারই প্রেক্ষিতে 5ই আগস্টের যেই গণ অভ্যুত্থান হলো, তারপরে আমরা আরো তাগিদ অনুভব করেছি দ্রুত একটি দল গঠন করা। এর মধ্যে কিছু নতুন দল আছে যাদের সঙ্গে আত্মপ্রকাশ করেছে, তাদের সঙ্গে আমরাও কথাবার্তা বলেছি যে আসেন একটি দল করা যায় কিনা। তো তাদের মতে আমরা দেখছি যে সেই সব অধিকাংশই ছিল এক নেতা সর্বস্ব দল, এবং তাদের অধিকাংশ হচ্ছে যে তারা বি টিম হিসাবে পলিটিক্সে আসতে চায়, যে তাদের এ টিম ঠিক করা আছে এবং তারা বি টিম হিসাবে তাদের সঙ্গে যাবে। এর একটা বড় কারণ হচ্ছে যে বিএনপি এবং জামাত ইসলামী একটা কোয়ালিশনের রাজনীতির দিকে ঝুঁকছে এই জন্য যে বিএনপি বলছে যে তারা নির্বাচনের পরে বিজয়ী হলে তারা জাতীয় সরকার গঠন করবে, অন্য পলিটিক্যাল পার্টির লোকদেরকেও এমপি বানাবে ও মন্ত্রিত্ব দেবে। জামাতও চাচ্ছে যে সব ইসলামী দলের এক বাক্সে ভোট করা যায় কিনা, এই কথাগুলো বলছে। এতে করে অনেক দল তৈরি হচ্ছে যে বিএনপির সঙ্গে কোয়ালিশন করলে আমি হয়তো জাতীয় সরকারে জায়গা পেতে পারি বা পার্লামেন্টে জায়গা পেতে পারি। একই অবস্থা জামাতের ক্ষেত্রেও ঘটছে। এটাও কিন্তু এক ধরনের প্রণোদনা হিসেবে কাজ করছে নতুন দলের। তো আমরা সেই প্রণোদনা থেকে আমরা দল গঠন করি না। আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশের দল করা উচিত, এবং আমরা আমাদের রাজনৈতিক যে ইশতেহার আমরা করেছি সেখানে বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো গত 54 বছরে ব্যর্থ হয়েছে জনগণকে কাঙ্ক্ষিত গণতন্ত্র এবং অর্থনৈতিক সচ্ছলতা দেওয়ার ক্ষেত্রে, দেশকে স্বনির্ভর সার্বভৌম করার ক্ষেত্রে। সেই জন্য নতুন পলিটিক্যাল পার্টি দরকার। আমরা এর আগে কোনো স্বাধীন পলিটিক্যাল পার্টি খুব কমই দেখেছি, যে দিল্লি, ওয়াশিংটন, বেইজিং, মস্কো ওইগুলোর দিকে না তাকিয়ে রাজনীতি করেছে, এরকম রাজনীতিক দল খুব কম আছে। সৌদি আরব বা তুরস্কের দিকে তাকিয়ে রাজনীতি করেছে অনেক। সেদিক থেকে আমরা একটা স্বাধীন রাজনৈতিক দলের তাগিদ অনুভব করেছি। থার্ড হচ্ছে আমরা বলেছি আমরা মধ্যপন্থী দল। মধ্যপন্থী দল এনসিপিও বলেছে, কিন্তু এনসিপির মধ্যপন্থার সংজ্ঞা আর আমাদের মধ্যপন্থার সংখ্যা আলাদা। তারা যেই মধ্যপন্থার সংজ্ঞাটা দিচ্ছে তারা হচ্ছে অনেকগুলো দলের
মধ্যে একটা আপোষমূলক অবস্থান, অথবা ডানের বামে বামের ডানে একটা অবস্থান। কিন্তু আমরা মধ্যপন্থার একটা কোরআনী সংজ্ঞাকে আমরা এখানে নিয়ে এসেছি। সূরা বাকারায় আল্লাহ বলেছেন যে আমি উম্মতে মুহাম্মদীদেরকে মধ্যপন্থী জাতিতে পরিণত করেছি। তো মধ্যপন্থী কারা? বিনয়ী, নম্রভাবে তাদের বক্তব্য পেশ করে, তার বিরুদ্ধে প্রতিপক্ষের মত প্রকাশের স্বাধীনতাকে মূল্য দেয়, মতে না মিললে নীরবে তারা স্থান ত্যাগ করে। কিন্তু এর তাফসিরে বলা হচ্ছে, মুফাসসিররা বলছেন যে বিনয়ী মানবীয় গুণাবলীতে পরিপূর্ণ এবং আল্লাহর সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিন্দা করা ব্যক্তিরাই হচ্ছে মধ্যপন্থী জাতি, এবং জুলুমের বিরুদ্ধে তারা দাঁড়াবে। এটাই হচ্ছে মধ্যপন্থী জাতি। সেই কারণে আমরা এই মধ্যপন্থার সংজ্ঞাটা আমরা বলেছি আমরা মধ্যপন্থী, সেটা কোরআনের ব্যাখ্যা অনুযায়ী মধ্যপন্থী। ফোর্থ হচ্ছে ফরেন পলিসির ক্ষেত্রে আমরা দেখলাম যে গণ অভ্যুত্থানের চেতনা, যেখানে মানুষ বিগত ফ্যাসিবাদের জন্য ভারতকে দায়ী করছে, ভারত এই ফ্যাসিবাদকে তোষণ এবং পোষণ করেছে। ভারতের বিরুদ্ধে যেই বক্তব্যটা জনগণের মধ্য থেকে এসছে, যে ভারত বাংলাদেশের শুধু শেখ হাসিনার হাসিনার আমলে শুধু সার্বভৌমত্ব কেড়ে নেয়নি, বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার, মানবাধিকার পর্যন্ত তারা কেড়ে নিয়েছে। এবং এই যে গণ অভ্যুত্থান দমনের জন্য যারা সক্রিয় ছিল, তাদের মধ্যে ভারতীয়রা ছিল বলেও কিন্তু অভিযোগ উঠেছে। সেই জায়গায় আমরা দেখছি যে গণ অভ্যুত্থানের পরে নির্বাচনের যখন কথা হচ্ছে, তখন যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে প্রত্যাশী বড় দলগুলো, তারা কিন্তু ভারত নিয়ে তেমন কোনো কথা বলছে না। তারা ভারত বিরোধিতা বা ভারত বিরোধিতা শব্দটা আমি বলতে চাই না, সচেতনতা বা ভারতের আমাদের যে বৈরী মনোভাবটার ব্যাপারে এটার কথা তারা বলছে না। বরং আমরা দেখছি যে মোদি ইউনুস যে থাইল্যান্ডে বৈঠক হলো, এরপরে বিএনপি জামাতের বলা হলো যে তাদের এর বৈঠক আশাবাদ জাগিয়েছে। সরকার নিজেই বলছে না যে এটা আশাবাদ জাগিয়েছে, কিন্তু তারা বলছে, তাদের জন্য বলছে। নিশ্চয়ই তাদের টার্গেট অডিয়েন্স আছে, এটা বলছে। তো আমরা এগুলো ব্যাপারে আমরা খুব পরিষ্কার থাকতে চাই যে আমাদের একটা সবল পররাষ্ট্রনীতি প্রয়োজন, এবং সার্বভৌমত্বের রাষ্ট্রনীতি দরকার, যেখানে আমরা চোখে চোখ রেখে কথা বলবো। আমরা ভারত সহ সকল দেশের সঙ্গে আমরা সম্পর্ক চাই, কিন্তু আমাদের স্বার্থের বিনিময়ে, স্বার্থ হানির বিনিময়ে কিন্তু আমরা সম্পর্ক চাই না। এই মেসেজটাও আমাদের দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো সেই লক্ষ্যগুলো কাজ করছে, এবং সর্বোপরি বাংলাদেশের সংবিধানে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সংকল্প সামনে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই সংকল্পগুলো সামনে রেখে আমরা তিনটি শব্দকে একটি শব্দে এনেছি, ইনসাফ। ইনসাফের আমরা দেশ গড়ব ইনসাফের মধ্য দিয়ে, কথাটা আমরা বলেছি। এবং ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং আপনার ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনার সম্মিলিত সহযোগী আমরা সামনের নতুন বাংলাদেশকে করতে চাই। এটা হচ্ছে আমাদের মূল নীতি। এই কথাগুলো আমরা বিস্তারিত বলেছি। এর সঙ্গে অনেক আমাদের বাংলাদেশি জাতীয় আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বাংলাদেশি জাতীয়তাবাদ সহ সকল ধর্মের সম্প্রীতি রক্ষা, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, মানবাধিকার রক্ষা, সকল কিছুর ইয়েতেই আমরা আমাদের অঙ্গীকার ব্যক্ত করেছি, এবং আমরা সেই জন্যই আত্মপ্রকাশ করেছি। এটা হচ্ছে আমাদের একই অন্য দলের সঙ্গে আমাদের পার্থক্যটা এই জায়গায়। ভাইয়া, আপনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক, প্রেস ক্লাবের একাধিকবার নেতৃত্বে ছিলেন, একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, এবং একজন বর্ষিয়ান সম্পাদক। এখন এই নতুন দল গুছিয়ে এবং এই বৈপ্লবিক সময় এটাকে চ্যালেঞ্জ মনে হচ্ছে কিনা আপনার? বড় একটি দলে যেহেতু আপনি ছিলেন, নতুন দল গড়তে গিয়ে কেমন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে আপনাকে? আমরা যেহেতু রাজনৈতিক দল গঠন এবং এগিয়ে নিয়ে বিকাশ, এর জন্য এটা বাংলাদেশের খুব কঠিন কাজ। যদিও অনেক দল আছে, নামকাওয়াস্তে রাজনীতি করা বা বঙ্গভবনের দাওয়াত বা প্রধানমন্ত্রীর অফিসের দাওয়াত পাওয়ার জন্য রাজনৈতিক দল করা, এটা আমাদের লক্ষ্য নয়। আমরা রাজনীতি করছি, অন্যান্য দল যেমন বি টিম হিসাবে আবির্ভূত হচ্ছে, যে এ টিমের সঙ্গে আমি যোগ দেব, আমরা এ টিম হিসাবেই আত্মপ্রকাশ করেছি। সেখানে চ্যালেঞ্জিং ফ্যাক্টর হচ্ছে আমরা এখন বাংলাদেশে একটা জাতীয় ঐক্যের আহ্বানের মধ্যে আছি, কিন্তু প্রচণ্ড ভেতরে প্রচণ্ড অনৈক্যের মধ্যে আছে। সংস্কার নিয়ে মতানৈক্য হচ্ছে, নির্বাচনের সময় নিয়ে মতানৈক্য হচ্ছে, এবং আমরা বিদেশ নীতি নিয়ে মতানৈক্য হচ্ছে, যেটা কালকে বললো যে আরাকানি একটা সেফ করিডোর দেওয়া নিয়ে বিএনপি মহাসচিব বললেন রাজনৈতিক দলগুলো আলোচনা হচ্ছে না। এখন দেশে একটা অন্তর্বর্তী সরকার আছে, তারা একটা চেষ্টা করছে দেশে কিছু পার্মানেন্টলি কিছু সংস্কার
প্রক্রিয়া চালু করার জন্য। সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য এবং জাতীয় ইস্যুতে মানে ঐক্যের আহ্বানের মাঝখানে যে ভেতরে ভেতরে অনৈক্যের প্রক্রিয়া, আমরা মনে করি এটা একটা চ্যালেঞ্জিং জব। তবে আমাদের জন্য একটা আমি মনে করি যে খুব সহজ কাজ হচ্ছে গণ অভ্যুত্থানের চেতনাকে যদি সামনে রেখে বা মুক্তিযুদ্ধের চেতনা গণ অভ্যুত্থানের সামনে রেখে আমরা এগোই, এটার কিন্তু বিরাট সমর্থন আছে বাংলাদেশে। বিশেষ করে বাংলাদেশের জনগণের 62% এখন হচ্ছে মানে 52 বছর পর্যন্ত বয়স, এবং 29 বছর পর্যন্ত তরুণের সংখ্যা হচ্ছে জনসংখ্যার 50%। এই জনসংখ্যা যারা আন্দোলন করেছে, যাদের অভিভাবকরা আন্দোলন করেছে, তারা কিন্তু সরাসরি রাজনৈতিক সচেতন, কিন্তু রাজনীতিতে যোগ দিতে অনীহা প্রকাশ করছে। সেই জন্য দেখবেন এনসিপির মধ্যে কয়েক ভাগ হয়েছে, সবাই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা যাচ্ছে না। এই যে মাঝখানে একটা বিরাট জোন একটা রয়ে গেছে, এবং এরাই কিন্তু বাংলাদেশে আগামী ইলেকশনে কিন্তু তাদের সিদ্ধান্তই কিন্তু ভোটের সিদ্ধান্তটাই কিন্তু জাতীয় নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে। এই গোষ্ঠীটা যারা রাজনীতি সচেতন নতুন বাংলাদেশ করছে, তাদের কাছে আমরা আমাদের মেসেজ নিয়ে যেতে চাই। আগের যে জেনারেশন আছে তারা অবশ্যই আছে, তাদের মধ্যে রাজনীতি নিয়ে বিভাজন আছে, কিন্তু তারপর আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর নানা সময় নানা ভূমিকার কারণে অনেক কর্মীর কাছে তাদের দলই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমাদের কাজ করাটা একটা চ্যালেঞ্জিং বটে। তা আমরা মনে করি যে আমরা যদি আমাদের আহ্বানকে যথার্থভাবে উপস্থাপন করতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি